কোশ্চেনটা সলভ করতে পেরেছো? এমন কেউ আছো যারা এই কোশ্চেনটাকে সলভ করতে পেরেছো? দেখো এখানে কি করতে হবে, যার মাথায় বার থাকবে তার আগে মাইনাস করে দেবে। একটু ভালো করে নিয়মটা বুঝে নাও। যদি কিনা দশমিকের আগে কারো মাথায় পৌনঃপুনিক বা বার থাকে তার জন্য তুমি মাইনাস করবে। এই যে আমরা প্রথমে মাইনাস করছি, দেখবে শেষে আবার ঠিক তার উল্টোটা করে দেবো, সমস্যা নেই। তাহলে আমরা কি লিখবো, যে মাইনাস 2 লিখবো। কেন, এই যে দেখো দশমিকের আগের সংখ্যার মাথায় যদি পৌনঃপুনিক থাকে তার জন্য আমরা মাইনাস 2 লিখে দিলাম। তো এবার কি রয়েছে, যে 0.75, আমরা এটাকে একটু ভেঙে লিখবো। তাহলে 0.75 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, প্লাস এই যে 0.75, বাকি যা আছে আমরা তাই লিখবো। আবার কি আছে, এই যে প্লাস, তাই তো। কিন্তু এখানে দেখো এই যে 3 তার মাথায় পৌনঃপুনিক থাকলে আমরা জানি কারো মাথায় পৌনঃপুনিক থাকলে বা বার থাকলে তার জন্য আমরা মাইনাস দিয়ে লিখবো। তাহলে মাইনাস 3 প্লাস কত লিখবো, প্লাস হচ্ছে এই যে 0.78। এবার আমরা কি করবো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে যেখানে মাইনাস 2 রয়েছে আর এই যে মাইনাস 3 রয়েছে, তাহলে এই যে মাইনাস 2 আর এই হলো মাইনাস 3, তাহলে আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি মাইনাস 5। কেমন, তাহলে মাইনাস 5 আমরা লিখলাম। এবার এই দুটো প্লাস আকারে রয়েছে, তাহলে এই দুটোকে যদি আমরা প্লাস করি কত হবে, 8 আর 5 13, 13 এর 3 হাতে আছে 1, সাথে সাথে 14 আর 1 হচ্ছে 15। তাহলে 2 পর দশমিকটা, তাহলে আমরা এখানে লিখলাম 15টা আগে লিখে নেই, এই হলো 15। তাহলে দশমিকটা আমরা কোথায় দেবো, এই যে 1 এর পরে দশমিকটা আসবে। ক্লিয়ার? তাহলে এবার বিষয়টা কি দাঁড়ালো, এখানে রয়েছে দেখো মাইনাস 5 আর এখানে কি রয়েছে প্লাস 1.53। এবার এটাকে যদি আমরা মাইনাস করি, এই 1টাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কি আসবে, মাইনাস 4 আসবে। মাইনাস 4, এই 1টাকে আমরা মাইনাস করে দিলাম 5 এর থেকে, তাহলে আর কি পড়ে থাকে 0.53, তাই তো। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা প্রথমে এই যে এখানে কি লিখেছিলাম, দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ছিল এরকম 2, সেটাকে আমরা লিখেছি মাইনাস 2। তাহলে এখন আমরা এইভাবে কি লিখতে পারি, ধরো এখানে রয়েছে মাইনাস 4, আমরা এটাকে 4 তার মাথায় বার দিতে পারি। তাহলে এবার দেখো এই যে যেটা মাইনাস 4 রয়েছে, অর্থাৎ এই 4 তার মাথায় বার, দেখো এখানে আমরা কি করেছিলাম, পয়েন্টের পরে 75 ভেঙে নিয়েছিলাম, প্লাস দিয়ে, যেহেতু এখানে প্লাস রয়েছে তাহলে আমরা ডাইরেক্ট দশমিকের পরে 53 করে দিলাম। দেখো এই হলো আমাদের অ্যান্সার। আমরা একটা কোশ্চেন দেখালাম, আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো। মেন একটু ভালো করে বুঝে নাও কিভাবে ভাঙাতে হয়। যদি ধরো দশমিকের পরে বাম পাশে কোনো সংখ্যা থাকে, তার মাথায় বার থাকে, তাহলে আমরা সেই সংখ্যাটাকে কিভাবে লিখবো, মাইনাস ফর্মে লিখবো। কেমন, মাইনাস আমরা লিখলাম, আর এই যে এখানে দশমিকের পরে যে সংখ্যা সেটাকে আমরা প্লাস করে লিখে দেবো। দেখো ক্লিয়ার হলো, আশা করি সবার ক্লিয়ার। এরপরে দেখো আমরা কোশ্চেন নাম্বার 9 করব। কোশ্চেন নাম্বার 9 কি আছে, মাইনাস, এখানে বিয়োগ করতে হবে, তাই তো। তো দেখো এই বিয়োগটা আমরা কিভাবে করব একটু দেখে নাও। 3 পয়েন্ট, একটু ভালো করে দেখে নাও। যেমন আমরা এটাকে দুভাবে করতে পারি, চলো প্রথমে আমি নরমাল একটা নিয়মে দেখাই, তারপরে এটাকে অন্যভাবে দেখাবো। তোমরা এইভাবে কিন্তু করতে পারো যে 3.68, রাইট। দেখো 68 তার মাথায় কিন্তু পৌনঃপুনিক। আচ্ছা লাস্টের পার্টটা আরেকবার বলো। আরে ভাই লাস্টের পার্ট কি করলাম, এখানে দেখো মাইনাস 4 আছে, তাহলে আমরা এখানে দেখো 2 তার মাথায় পৌনঃপুনিককে কি লিখেছি, মাইনাস 2। একই রকম ভাবে মাইনাস 4 আছে, তাহলে তাকে কি লিখবো আমরা, 4 তার মাথায় পৌনঃপুনিক। একই রকম ভাবে এখানে দেখো প্লাস কত 0.75 ছিল, এটা কাকে লিখলাম, 75 কে ভেঙে লিখলাম। একই রকম 0.53 কে ভেঙে লিখলাম, 53 এসে গেল। ক্লিয়ার? জাস্ট এই পোর্শনটা একটু ভালো করে দেখো, এই যে এই পোর্শন থেকেই কিন্তু আমরা লিখলাম। এটাকে কিভাবে ভাঙানো যায় আমি সেটাই কিন্তু এখানে তোমাদের আবার ব্রেক করে দেখিয়েছি। এখানে কিন্তু আমি ব্রেক করে দেখিয়েছি। ক্লিয়ার? চলো এবার আমরা এই মাইনাসটা করব। দেখো এই যে 68 মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ 68 বারবার রিপিট করছে, তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি না যে আবার 68 আবার 68, অর্থাৎ বারবার রিপিট করছে। একই রকম ভাবে দেখো 2.79, আচ্ছা এই যে লিখলাম 2.79, এই যে 79 তার মাথায় পৌনঃপুনিক বা বার, তাহলে কি বলা যেতে পারে যে 79 বার
বারবার করে রিপিট করছে, তাহলে এখানে আমরা লিখলাম 7 9, এখানে আমরা লিখলাম 7 9। এবার কোশ্চেন যে কেন আমরা 3বার লিখলাম, আমি বলেছিলাম যে মিনিমাম তোমাকে 3বার লিখতে হবে, না হলে কোন সংখ্যা রিপিট করে এটা তুমি বুঝতে পারবে না। আর এই কোন সংখ্যা রিপিট করে এটা বোঝার জন্যই কিন্তু আমি মিনিমাম 3বার লিখেছি। কারো যদি কোনো কিছু ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবে, কেমন? তাহলে এবার আমরা কি করব, এবার আমরা নরমালি এটাকে মাইনাস করব। আশা করি এবার মাইনাসটা তোমরা ইজিলি করতে পারবে। চলো তবু আমি এটাকে একটু দেখিয়ে দিই। তাহলে এখানে আমরা কিভাবে মাইনাস করব একটু দেখে নাও। যে 9 আছে 18 সমান 9 হলে হাতে আছে 1, তাই তো? 1 আর 6 কত, সরি 1 আর সাথে কত 8, 8 আছে 16 সমান 8 হলে হাতে আছে 1, 1 এর 9 10, 10 আছে 18 সমান 8 হাতে আছে 1, 8 আছে 16 সমান 8 হাতে আছে 1, 1 আর 9 কত 10 আছে 18 সমান 8 হাতে আছে 1, 7 আর 1 8 আছে 16 সমান 8 হলে হাতে আছে 1, অর্থাৎ 0। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু দুটো দুটো করে ডিজিট নিয়েছিলাম। দেখো 88 88, তারপরে সংখ্যাটা হয়ে গেল 89। তাহলে এখানে বারবার রিপিট করছে কি, 88 এ কিন্তু রিপিট করবে, তাই তো? তুমি যখন আরো দুটো ঘর এক্সট্রা নেবে, ভালো করে একটু বুঝে নাও, যদি তুমি আরো দুটো ঘর এক্সট্রা নিতে, তাহলে এই সংখ্যা দুটো হয়ে যেত 89 আর এই সংখ্যা দুটো হয়ে যেত 88। এই জন্যই বললাম যে মিনিমাম 3বার নিলে তুমি ইজিলি বুঝতে পারবে, সেই জন্যই কিন্তু আমরা এখানে মিনিমাম 3বার নিয়েছি। তাহলে এখানে কি দেখলাম যে 0.88 এটাই বারবার রিপিট করে, তাহলে যেই সংখ্যা বারবার রিপিট করে আমরা ডাইরেক্ট এইভাবে লিখে দিতে পারি 88, তার মাথায় পৌনঃপুনিক বা বার দিয়ে দিলাম। দেখো সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? কারো যদি কোনো ডাউট থেকে থাকে তো বলো, আমি আবার ক্লিয়ার করে দেব। এই কোশ্চেনটাকে আমরা অন্যভাবে করতে পারতাম। আচ্ছা, তার আগে সবাই একটু আমাকে রেসপন্স করো, তোমরা বুঝতে পেরেছো কিনা। এই কোশ্চেনটাকে আমি অন্য আরেকটা মেথডে দেখিয়ে দিচ্ছি। চলো চলো আমরা কোশ্চেনটাকেও দরকার অন্য দিয়ে দিচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো সবাই। পরের কোশ্চেন না বুঝলে আমাকে বলবে কি আছে কোশ্চেন। এবার দেখো আমরা অন্য মেথডে করব, আগের মেথডও তুমি করতে পারবে। 3.87 মাইনাস 0.59, একটু ভালো করে বুঝে নাও, তুমি আগের মেথডেও করতে পারবে, কিন্তু আমি এটাকে অন্য আরেকটা মেথডে দেখাবো। তাহলে কিভাবে করব দেখো, একটা জিনিস তার আগে একটু দেখে নাও। আমরা এই যে আড়াই, এই আড়াইকে কি এইভাবে লিখতে পারি, 2 প্লাস হাফ, আমরা এইভাবে লিখতে পারি তো? আড়াইকে এইভাবে লেখা যায়। একই রকম ভাবে ধরো এটা কত 3.5, এটা যদি 3.5 হয়, এই 3.5কে আমরা এইভাবে লিখতে পারি 3 পয়েন্ট কত, এই যে 0.5, তার মানেও তো একই বিষয় 3.5। তাহলে এখানে যা রয়েছে যে 3.87, তার মাথায় পৌনঃপুনিক, তাই তো? আমরা এটাকে কি ভেঙে লিখতে পারি, এই 3 এর জন্য 3 লিখলাম, 3 এর জন্য 3, এই যে দশমিক অর্থাৎ এটাকে আমি প্লাস করে ভেঙে দেব। তাহলে দেখো এখানে 87, তার মাথায় কিন্তু পৌনঃপুনিক, তাহলে আমরা কি করব 87 লিখবো, আর দুটো সংখ্যার মাথায় যেহেতু পৌনঃপুনিক বা বার, তাই আমরা দুটো সংখ্যার জন্য দুটো 99 লিখে দিলাম। ক্লিয়ার? মাইনাস করব কত, এই যে 2, এই লিখে দিলাম 2। একই রকম ভাবে তারপরে আমাকে কি করতে হবে, এবার কিন্তু আমাকে মাইনাসে করতে হবে, যেহেতু সাইনটা মাইনাসে রয়েছে। তাহলে আমরা এবার করব মাইনাস, কত মাইনাস করব 59/99। কেন? যেহেতু দুটো সংখ্যার মাথায় বার, তাই দুটো 9 নিচে আসবে। এবার আমরা কিভাবে করব একটু দেখে নাও। এবার দেখো এখানে এটা হচ্ছে কি +3, আর এখানে আছে দেখো মাইনাস কি -2, এই +3 আর এটা হচ্ছে -2, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে 1 আসবে। এবার দেখো বাকি এই পোরশনটা রয়েছে, এই পোরশনের যদি আমরা কাজ করি তাহলে কি আসবে, এই যে প্লাস আমি দিলাম, প্লাস দিলাম, এবার এই দুটো যদি আমরা কাজ করি মাইনাস করলে কত হবে, নিচে আসবে 99, নিচে আসবে 99, উপরে আসবে 9 আছে 17 সমান 8, আচ্ছা 6 28, তাহলে 1 কি 1 প্লাস 28/99। তাহলে আমরা এইভাবে কি বলতে পারি 1.28, তার মাথায় বার, কারণ একটু আগে আমি দেখিয়েছি, আমি আবার দেখিয়ে দেই যে 3.87, তার মাথায় বার, অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখেছিলাম 3 প্লাস
তার মাথায় পৌনঃপুনিক বা বার। একই রকম ভাবে এটা থেকেও দেখো এই যে এই পোর্শন থেকেও আমরা তো আবার উল্টোটাও লিখতে পারি, তাই না? এটা থেকে যদি এটা লেখা যায় তাহলে এটা থেকেও এটা লেখা যাবে। আফরিন হামিদা, হ্যালো, এত লেট কেন আফরিন? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কারো যদি কিছু ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করে নাও। কারো যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে জিজ্ঞাসা করে নাও। একটু রেসপন্স করবে কারো যদি কোনো প্রবলেম থাকে। চলো আমি আর একটা দুটো কোশ্চেন একটু দেখিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের। টোটাল ফ্র্যাকশনের কনসেপ্টে আশা করি তোমাদের সকলের ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা কোশ্চেন এক্সট্রা দিচ্ছি তোমাদের, একটু দেখে নাও। ধরো আমি এবার দিলাম 3.36, একটু ভালো করে বোঝো। 3.36 তার মাথায় পৌনঃপুনিক বা বার মাইনাস কত 2.05 তার মাথায় কত বার প্লাস কি করব 1.33 তার মাথায় বার। এবার দেখো আমরা ক্যালকুলেশনটা কিভাবে করবো, একটু ভালো করে শুধু বোঝার চেষ্টা করো, তাহলে ইজিলি তোমরা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখো আমরা এটাকে ভেঙে ভেঙে যদি লিখি তাহলে কিভাবে লিখবো, 3 প্লাস কত 36/99। আমি এটাকে দুভাবে দেখিয়ে দেবো, সমস্যা নেই। মাইনাস মাইনাস আমরা কি লিখবো, দেখো এটাকে তুমি একটা কাজ করতে পারো, এইটুকুকে ব্রাকেট হিসেবে দিয়ে দিতে পারো, তুমি এইভাবেও কিন্তু করতে পারো। তাহলে মাইনাস আবার কি লিখবে 2, এটাকে ব্রাকেটে লিখে দিই তাহলে কোনো সমস্যা নেই। 5, এখানে দেখো কয়টা সংখ্যার মাথায় রয়েছে, দুটো, এই যে জিরোর মাথায় রয়েছে, তাহলে নিচে কিন্তু আমাকে দুটোই লিখতে হবে। আচ্ছা প্লাস কি আছে 1 প্লাস এটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিই, কত আসবে 33/99। আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখো তাহলে আমরা এবার কি করব, একটু ভালো করে এখানে দেখে নাও। এই যে আগে প্লাস পূর্ণ সংখ্যার কাজগুলো করে নিচ্ছি। এখানে 3 আছে প্লাস, এখানে 2, তাই তো, এখানে হচ্ছে 1। তাহলে দেখো 3 আর এই 1 4, 4 থেকে 2 বাদ দিলে কত থাকবে 2 থাকবে। আচ্ছা লিখে দিলাম 2, তাহলে 2 কিন্তু হয়ে গেল কিভাবে, এই 3 আর এই 1 4, 4 থেকে এই 2 মাইনাস, তাহলে 2 হয়, লিখে দিলাম প্লাস এই যে বাকি যে সংখ্যাগুলি আছে, যে ফ্র্যাকশনগুলি আছে এর কাজ করব। চলো এই ফ্র্যাকশনটাকে যদি আমি একবারে লিখি তাহলে কি আসবে 36/99 মাইনাস 5/99। মাইনাস কেন হলো, এই যে প্লাস মাইনাসে মাইনাস, কেমন একই রকম ভাবে তারপরে কি করবো প্লাস 33/99। এবার আশা করি এর ক্যালকুলেশনটা ইজিলি করে ফেলতে পারবে। 2 প্লাস এর লসাগু কত, এর লসাগু আসবে 99, তাহলে কি আসবে 36 মাইনাস কত 5 প্লাস 33। তাহলে এটার ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, দেখো আমি বোঝার জন্য এত ডিটেলসে লিখছি। উপরে আসবে কত, উপরে আসবে 64 বাই কত 99। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 2.64 তার মাথায় পৌনঃপুনিক। কি এটা লেখা যায় তো, লেখা যায় কিনা একটু রেসপন্স করবে। কারো যদি কোনো ডাউট থেকে থাকে বলো আমাকে। একটু রেসপন্স করবে সবাই। ওকে বাহ, খুব সুন্দর। চলো আরেকটা কোশ্চেন দেখিয়ে দিই, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেনটা একটু ভালো করে সবাই লক্ষ্য করো। 3467 প্লাস 0.33, তাই তো। এবার এখানে আমরা কার মাথায় পৌনঃপুনিক দিচ্ছি একটু দেখে নাও। এখানে আমরা দিলাম লাস্ট দুটো সংখ্যার মাথায়, এখানে দিলাম দুটো সংখ্যার মাথায়। এবার আমরা কিভাবে যোগ, দেখো এটাকে দুভাবে যোগ করা যায়, দেখে নাও কিভাবে আমরা করবো, এক লাইনে কিভাবে করা যায়। আমি দুটো সিস্টেম দেখিয়ে দিচ্ছি। আমরা জানি যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যাটা প্রথমে লিখতে হয় দশমিকের পরে, তো আমরা এই যে লিখলাম, তাই না। তাহলে কয়টি সংখ্যার মাথায় পৌনঃপুনিক রয়েছে, দুটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক রয়েছে, তার জন্য নিচে কি করতে হয় দুটো 9 লিখতে হয়। আবার কি করতে হয়,
দুটি সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য কি করতে হয়, নিচে দুটি শূন্য লিখতে হয়। তোমরা নিয়ম জানো। একই রকম ভাবে যেই দুটি সংখ্যার মাথায় থাকবে না সেই দুটি সংখ্যা কি করতে হবে, মাইনাস করতে হবে। অর্থাৎ যার মাথায় পৌনঃপুনিক থাকে না সেটা মাইনাস করতে হয়। ওকে, চলো চলো নেক্সট পরের পার্ট। এখানে যে সংখ্যাটি আছে প্রথমে লিখে দাও, তারপরে কয়টি সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, দুইটি সংখ্যার মাথায়, তাহলে দুইটি 9 লিখো। কয়টি সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, দুটি সংখ্যা, তাহলে যার মাথায় পৌনঃপুনিক না থাকে তার জন্য নিচে শূন্য লিখতে হয় এবং উপরে সেই সংখ্যাটি মাইনাস করতে হয়। এই যে করে দিলাম মাইনাস। তাহলে এবার আশা করি তোমরা ইজিলি সলভ করতে পারবে। দেখিয়ে দিচ্ছি একটু। 9900 এটা মাইনাস করলে কত আসবে, 3433। একই রকম ভাবে প্লাস কত আসবে, 9900 আর এখানে কত আসবে, 1320। এবার এর যদি আমি আবার লসাগু করি কত আসবে, 9900 4753। এটা ইকুয়াল টু, দেখো এবার আমরা কিভাবে লিখবো, এবার এটা একটু ভালো করে বুঝতে হবে। এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখবো, কারো কোনো আইডিয়া? কেউ বলতে পারবে কিভাবে আমরা লিখতে পারি? দেখো আমরা যদি এই সংখ্যাটাকে 4801 করি, যেহেতু কিছু একটা মাইনাস করতে হয় তাই এখানে আমরা এক কাজ করি, লাস্ট যদি 48 মাইনাস করি তাহলে কিন্তু এই সংখ্যাটা আমরা ফিরে পাবো 9900। তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি, 0.4801 লাস্ট 2 ডিজিটের মাথায় থাকবে। কেন করলাম, কারণ তোমরা জানো যার মাথায় পৌনঃপুনিক থাকে না সেই সংখ্যাটি মাইনাস করতে হয়। এবার তোমাদের অনেকের কাছে মনে হচ্ছে যে এই মেথডটা একটু জটিল, এটা ঠিকই। এই মেথডটা দেখো আমি আরো সহজ করে দেখাই। এই মেথডটা আমরা যদি আরো সহজ করে দেখাই কিভাবে করবো একটু দেখে নাও। চলো এখানে দেখিয়ে দিই। কোশ্চেনটা কি ছিল একটু ভালো করে বোঝো। 0.3467 তার মাথায় পৌনঃপুনিক ছিল, প্লাস কি 0.1333 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে আমরা যে সহজ নিয়মটা বলেছিলাম যে তোমরা এক কাজ করো, এই যে 67 এর মাথায় পৌনঃপুনিক অর্থাৎ 67 বারবার রিপিট করেছে, এই যে 67 এখানে দেখো 33 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 33 বারবার রিপিট করেছে। চলো এই যে সহজ মেথডটা দেখিয়ে দিচ্ছি, এই মেথডটা করবে। চলো এবার দেখো 7 আর 3 কত, আগের মেথডটা সব থেকে কঠিন, তো ওই জন্য বললাম দেখে বুঝতে হবে কোথায় কিভাবে কোন মেথড আমরা ইউজ করব। তাহলে এবার কি হবে দেখো, 7 আর 3 কত, 10, 0 হাতে আছে 1, 6 আর 3 9, তাই তো 9 আর হাতের 1 কত, 10, 10 এর 0 হাতে আছে 1, 1 আর এই যে সাথে 10 আর 3 কত, 13, 13 এর 3 হাতে আছে কত, 1, 1 আর 3 4 আর 6 10 এর 0 হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর, আচ্ছা আমরা কি এখানে যোগটা ঠিক করেছিলাম, আই থিংক একটু ভুল করেছি, সরি। এটা তো 3, একটু ভুল করেছি, সরি আমরা যোগটা ভুল করে ফেললাম। 7 এ 3 10 এর 0 হাতে আছে 1, 1 আর হচ্ছে তোমার 6, তাই তো 4, 10 এর 0 হাতে আছে 1, 1 আর হচ্ছে 11 এর 1 হাতে আছে 1, 1 আর হচ্ছে 3 এর 4, 4 আর 6 10, 10 এর 0 হাতে আছে 1, 1 তাহলে 4, 7 4 11 এর 1 হাতে আছে 1, 10 এর 0 তাহলে হাতে আছে 1, 1 তাই তো 1 আর 3 এর 4 এ 4 এ 8, 3 আর 1 এ 4, তাহলে দেখো এই এলো আগের যে মেথড। এবার দেখো কতটা সহজ হয়ে যাচ্ছে। এবার আমরা কি জানি দেখো, এখানে 2 ডিজিট করে, তাহলে বারবার কি রিপিট করছে দেখো, 0101 বারবার করে 01 রিপিট করছে। এইখানে যদি আমি আরো দুটো সংখ্যা এক্সট্রা বাড়াই তাহলে কি হবে, তাহলে এই দুটো সংখ্যা হয়ে যাবে 00, এটা হয়ে যাবে 01। কখন, যখন আমি আরো সংখ্যা বাড়াবো। তাহলে যাই হোক আমি বুঝে গেছি যে এখানে বারবার 01 রিপিট করছে, বারবার 01 রিপিট করছে। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো, 0.4801 তার মাথায় পৌনঃপুনিক। দেখো এর আগে যেটা করলাম সেখানেও কিন্তু সেম, কিন্তু অনেকটা জটিল করে করছে, রাইট? তাহলে এইভাবে করার কোনো দরকার নেই আমার। আমরা কিভাবে করব, সব থেকে বেস্ট যোগ করে দাও। আগেন এবার বুঝতে পেরেছো কিনা, এবার বলো এবার যে মেথডটা আমরা দেখালাম এটা বুঝতে পেরেছো কিনা। অর্থাৎ তোমাকে কোশ্চেন থেকে বুঝতে হবে কোথায় কোন মেথডটা তুমি ইউজ করবে, কারণ শুধুমাত্র কোশ্চেন একটা সলভ করে দিলাম তার জন্য সময় বেশি চলে গেলে তো আর লাভ নেই। এবার একটু রেসপন্স
করো, সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি পরের কোশ্চেনে যাবো। আচ্ছা, বাকিরা একটু রেসপন্স করো প্লিজ, সবাই একটু রেসপন্স করবে, তাহলে আমার সুবিধা হয় যে তোমরা বুঝতে পেরেছো কি পারো এটা আমি জানতে পারি। একটু রেসপন্স করে দাও সবাই, আপনি একটু রেসপন্স করে দাও। নাদিয়া যদি থাকো রেসপন্স করে দেবে। পরের কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য ফ্র্যাকশনাল ভ্যালু অফ 0.4777। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে রিপিট কি করেছে বারবার, দেখো বারবার কিন্তু 7 রিপিট করছে। তাহলে এইভাবে 7 যখন রিপিট করবে আমরা কি লিখতে পারি, তাহলে এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝে নাও। 4.7 তার মাথায় পৌনঃপুনিক আমরা লিখতে পারি, কারণ এখানে 7 বারবার করে রিপিট করছে। তাহলে এবার আমরা এটা থেকে তো এইভাবে আমরা লিখতে পারি, যেই সংখ্যাটি রয়েছে 47, আর একটি মাত্র সংখ্যার মাথায় পৌনঃপুনিক তাই একটি নয়, আর একটি মাত্র সংখ্যা যার মাথায় পৌনঃপুনিক নেই অর্থাৎ তার জন্য নিচে একটি 0, আর যেই সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকে না সেই সংখ্যাটা আমাদের মাইনাস করতে হয়। তাহলে আমরা এটার অ্যান্সারটা কি লিখবো, 43 বাই হচ্ছে কত 90। শেষ। ক্লিয়ার হলো সবার? দেখো এর পরের কোশ্চেনটা কি বলেছে, যে ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ 0.4 তার পৌনঃপুনিক বা বার। অর্থাৎ স্কয়ার রুট বলতে কি, এই যে হলো স্কয়ার রুট, কার স্কয়ার রুট, এই যে 0.4 তার পৌনঃপুনিক বা বার, এর স্কয়ার রুট করতে বলেছে। তাহলে আমরা এর স্কয়ার রুট কিভাবে করব, আমরা দেখো একটু ভালো করে বুঝি, এই যে 4 লিখলাম 4, তাহলে একটি মাত্র সংখ্যা যার মাথায় বার রয়েছে, তাহলে তার জন্য নিচে একটি 9 বসিয়ে দিলাম। এটা যদি রুটের বাইরে আসে কি হবে, 2/3 হবে। তাহলে এবার একে তো দেখো স্কয়ার রুট করতে বলেছে, আমরা এইভাবে কিন্তু রাখতে পারি না, আমরা একে দশমিকে প্রকাশ করে দেবো। চলো তাহলে আমরা কি করবো, এবার 2কে যদি আমরা ডিভাইডেড করি তাহলে কি আসবে, দশমিক, এখানে 0, 3 ছয় কত, 3 ছয় 18, আবার কি আসবে 2, আবার 20, দেখো আবার 3 ছয় 18, আবার 3 ছয় 18, চলো আরেকবার দেখিয়ে দিই, 3 ছয় 18, এই যে আবার 3 ছয় 18, এই যে 18। তাহলে আমরা বুঝতে পারলাম বারবার 6 রিপিট করছে, সো আমরা এইভাবে করে দেব, এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ কি এসে যাবে উত্তরটা 0.6 তার মাথায় পৌনঃপুনিক। দেখো ক্লিয়ার হলো কিনা সবার? ফাইন্ড দ্য স্কয়ার রুট আমরা কিভাবে করলাম, সবার ক্লিয়ার হলো কিনা একটু রেসপন্স করবে। 0.6 তার পৌনঃপুনিক, অর্থাৎ ডাইরেক্ট এর স্কয়ার রুট করলে কি হবে, 0.6 তার মাথায় পৌনঃপুনিক। সবার ক্লিয়ার হলো? চলো আমরা কোশ্চেন নাম্বার 13 আগের দিন সম্ভবত করে দিয়েছিলাম, আর যদিও আমরা না করে দিয়ে থাকি তাহলে তোমরা নিজেরা অবশ্যই করতে পারবে। তাহলে এর জন্য সব থেকে বেস্ট নিয়ম কি বলেছিলাম, 2.47 আগে লিখে নিই, 3.53, তারপরে কি আছে 0.05। এবার সংখ্যাগুলিকে 3 বার করে রিপিট করবে, মিনিমাম 3 বার। তাহলে কি লিখবে, 47, 47, এখানে কি লিখবে 53, 53, এখানে কি লিখবে 05, 05। এবার তুমি এর যোগ করে দাও, সব থেকে ইজি। ক্লিয়ার হলো? ওকে, চলো পরের পেজে যাই আমরা। পরের কোশ্চেন গুলো দেখো কি আছে, পরের কোশ্চেন দেখো, এটা একটা গুণ আকারে রয়েছে, এই গুণটা আমরা কিভাবে করবো, এটা একটু 50, একটু ভালো করে বুঝে নাও, তাহলে তুমি ইজিলি সলভ করতে পারবে। এই পয়েন্টের হিসেবটা আমরা নয় পরেই করি, আগে এই অবধি সংখ্যাটা আমরা গুণ করি, কারণ এই অবধি এখানে পয়েন্ট আছে, এখানে কিন্তু কোনো পয়েন্ট নেই। ওকে, আগে এই অবধি সংখ্যার গুণটা করি। আরে ভাই 13 নম্বরেরটাই তো করে দিলাম, এই যে 13 নম্বরটা, আচ্ছা জানি না ভাই ভুল আছে কিনা, তবে এখানে আমি যেটা দেখাচ্ছি এটাই করো এখন। চলো তাহলে এখানে আমরা গুণটা কিভাবে করবো একটু দেখে নাও। এই যে 5 5 25, ভালো করে বোঝো, 5 5 25, 5 25 125, তাহলে 125 ইন্টু 50,
আগে শুধুমাত্র 5 করে রয়েছে আর এখানে 50, তাহলে কি হবে 5 5 25, 125, 125 ইন্টু 50 করলে কত হবে 6250 হবে, 6250। এবার আমরা দেখবো কত ঘর আগে দশমিক আছে, আমাকে দশমিক তো বসাতে হবে। এখানে দেখলাম যে 3 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে কি দাঁড়ালো টোটাল 6 ঘর আগে দশমিক দিতে হবে। কিন্তু আমরা দেখলাম আমার গুণ করে এলো 4 ঘর, তাহলে কি করব আগে আমরা আর দুটো শূন্য দিয়ে দেব, দিয়ে তার আগে আমি দশমিক দিয়ে দিলাম। তাহলে দেখো মানে এই হলো দশমিক আর এই যে দুটো শূন্য 62 50 হলো। এবার আমরা জানি যে দশমিকের পরে এই শূন্য আমরা না দিলেও কোনো সমস্যা নেই। দেখো কোনটা ক্লিয়ার করতে পেরেছো কিনা। এবার পরের যে কোশ্চেনটা রয়েছে কি দশমিকের যোগ, তাহলে দশমিকের যোগ কিভাবে করতে হয় তোমরা আশা করি সবাই জানো যে দশমিকটাকে শুধু সোজা রাখতে হবে, এই দশমিকটাকে সোজাসুজি রাখতে হবে। তারপরে কি করব আমরা 0.66, তারপরে কি আছে 0.066, এরপরে কি করব 6.606। নরমালি এটাকে যোগ করে দেবে, যা আসবে সেটাই হচ্ছে উত্তর। তোমরা কমেন্টে একটু ফাস্ট করো কেমন। এই মুহূর্তে কেউ খাতা পেন নিয়ে লিখবে না, আমি বারবার করে বলছি যখন তোমরা লাইভ ক্লাস করবে তখন কেউ খাতায় লিখবে না, তখন লাইভ ক্লাসের দিকে মন দাও, ভালো করে বোঝার চেষ্টা করো। লেখার জন্য পরে তুমি আবার দেখে নিতে পারবে, ভিডিওটা তো থেকেই যাচ্ছে কেমন। এবার দেখো আমরা পরের যে কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমরা একে কিভাবে সলভ করবো একটু দেখে নাও ভালো করে। আমরা একে কিভাবে সলভ করবো একটু দেখে নাও। এখানে যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলিকে আমার অর্থাৎ এটাকে বেস বলা হয়, এটাকে পাওয়ার বলা হয়, এটা বেস এটা পাওয়ার। আমার টার্গেটটা থাকবে বেসকে সেম করার। বেস এখানে আছে 8, এখানে আছে 4, আমার টার্গেট হবে বেসটাকে সেম করা এবং পাওয়ারটাকে যে করে হোক 100 করা। কিভাবে আমরা জানি সূচকের সময় যদি গুণ আকারে থাকে তাহলে সেটা পাওয়ারটা যোগ হয়ে যায়। দেখো আমি একটা ডিটেলসে করে দেব, পরের গুলো কিন্তু আর ডিটেলসে করবো না, আমরা দেখে উত্তর করব। তাহলে এই যে 8 রয়েছে, 8 কে আমরা এইভাবে ভাঙাতে পারি 2 এর কিউব, তার পাওয়ার কত আছে 0.28 ইনটু 2 এর স্কয়ার, এই যে 2 এর স্কয়ার আর কত 0.08। এবার আমরা কি এটা লিখতে পারি এই যে 2 3 28 কত হয় 84 আই থিংক, তাহলে 0.84 ইনটু 2 কত হবে আর এই যে বলে 8 দুগুণে 16.16। এবার দেখো পাওয়ারের সূচকের সময় কি হয় পাওয়ারটা আমরা যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে, তাহলে 2.100 কারণ 100 হয়, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ কত হবে 2 হবে, শেষ অ্যান্সার। এরপরে কিন্তু আমি আর ডিটেলসে দেখাবো না, এবার আমি শর্টে করব। তাহলে মেন আমরা নিয়ম কি শিখলাম, এখানে বেস যাই থাক না কেন এই দুটো বেসকে সেম করতে হবে, এমন ভাবে তুমি ভাঙাও যাতে দুটো বেস তোমার সেম হয়। আর এই বেস যদি সেম হয়ে যায় তাহলে দেখবে তোমার এই পাওয়ার দুটোর যোগফল যেন 100 হয়। কি করে করলাম, বেসটাকে যখনই ভাঙাবে তার এই পাওয়ার কিউব 3 28 কত 84 হয়ে গেল। আর এখানে দেখো যখন আমরা একে স্কোয়ার হিসেবে ভাঙালাম 8 দুগুণে 16 হয়ে গেল। এই যে 84 আর 16 যদি 100 হয়ে যায় তাহলে কি হবে, যে বেসটা তুমি সেম করলে সেই বেসটাই কিন্তু অ্যান্সার হয়। অ্যান্সার কিন্তু অলওয়েজ এই বেস সংখ্যাটাই অ্যান্সার হবে, এত কিছু করে দেখানোর দরকার পড়বে না। সবার ক্লিয়ার হলো, একটু রেসপন্স করবে। সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করবে। এই ধরনের আমি আরো দুটো কোশ্চেন দেখাবো, তবে মুখে মুখে উত্তর করা শিখিয়ে দেবো। যাদের একটু প্রবলেম হবে বুঝতে একবারে তারা ভিডিওটি তোমরা বারবার করে দেখে নেবে, আশা করি কোনো ডাউট থাকবে না। চলো পরের কোশ্চেন। তাহলে এখানে দেখো যে কোশ্চেনটি রয়েছে একটু ভালো করে বোঝো। এখানে রয়েছে 256 টু দি পাওয়ার কত 0.16 ইনটু
এখানে রয়েছে 16, এখানে রয়েছে 0.18। এবার আমরা নিয়মে কি বলেছিলাম যে বেসটাকে এমন ভাবে ভাঙাও যাতে কিনা পাওয়ারের যোগফলটা 100 হয়। এবার দেখো এই যে 16 রয়েছে, তাই তো এটাকে কি আমরা 16 হিসেবে ভাঙাতে পারি? পারি। 16 16 256, অর্থাৎ 16 16 2 হবে, তাহলে তো এটা 100 হচ্ছে না। তাহলে একটা কাজ করো, আমরা এটাকে 4 টু দি পাওয়ার হিসেবে ভাঙাই। তাহলে দেখো আমার উত্তর কিন্তু এসে গেছে 4। কি করে বুঝলাম? 4 টু দি পাওয়ার হিসেবে যখন ভাঙাবো 4 টু দি পাওয়ার 4, তাহলে 4 16 64 আর কত 4 স্কয়ার 18 দুগুনি 36। দেখো 64 আর 36 এ 100, তাহলে উত্তর কত? 4। কেন 4 হলো? কারণ আমরা বলেছিলাম এই বেস দুটো সেম করব। তাহলে আমরা কিভাবে ভাঙাবো? এই যে 4, ভালো করে বুঝে নাও। এই যে 4 4 টু দি পাওয়ার 4 256, এই যে 16। কারণ আসলে এই দুটি এটি গুণ হয়ে যায়, রাইট? দেখো 4 16 64, এই যে ইনটু 4 তার স্কয়ার। এই দেখো বেস কিন্তু সেম হয়ে গেল। তাহলে এই দেখো এখানে কত হয়েছে, আমি একটু অন্য পেন নেই। এখানে কত এসছে দেখো, এই যে 4 16 64, আর এখানে পাচ্ছি আমরা কত 2, তো এই যে 0 18। তাহলে এই হলো 18 দুগুনি 36। তাহলে এই 64, এই যে 4 16, এই 4 16 64, আর এই হলো 18 দুগুনি 36। 64 আর 36 এ কিন্তু 100। তাহলে তুমি যখন বুঝে গেছো যে হ্যাঁ 4 টু দি পাওয়ার হিসেবে রাখলে 100 হয়ে যায়, তাহলে আমার অ্যান্সারটা কত হবে? 4। ব্যাস, আর পড়ার দরকার নেই, তুমি মুখে মুখে বলতে পারবে। তো যাই হোক, আমি এখানে একটু লিখে রাখি, তবুও যাদের প্রবলেম হয় একটু বারবার করে দেখে নেবে যে আমি কি বললাম, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমরা দেখে দেখে উত্তর করা শিখে যাবে। কারণ যোগ করলেই 100, 4 টু দি পাওয়ার 1 অর্থাৎ 4। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাও কিন্তু আমরা দেখে দেখে উত্তর বলতে পারবো, শুধুমাত্র একটু ধরতে হবে, কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে। দেখো আমরা করছি, সবার প্রথমে দেখো এখানে 5 রয়েছে, শুধুমাত্র 5, আর এখানে কি রয়েছে 125। তাহলে আমি যখন বলেছিলাম বেসটাকে সেম করতে হবে ভাই, তাহলে এখানে তো 5 রয়েছে, 5 কে তো আর ভাঙানো যাবে না। আর এখানে 125 রয়েছে, তাহলে আমার আর ভাঙানোরই দরকার নেই, 5 আমি লিখে দিতে পারি। তোমার মনে কোশ্চেন যে কি করে, কারণ আমি বলেছিলাম ভাই দুটো বেস সেম করতে হবে। আরে এখানে 5 রয়েছে, 5 কে তো আর ভাঙানো যাবে না, তাহলে 5 এ রেখে দেই। কারণ এখানে 5 যখন রাখলাম, 125 কে যখন ভাঙাবে কি হয়, 125 এ যে 5 এর কিউব না, আর এখানে দেখো এই যে 0.25, এই দেখো 3 25 75, আর এই যে 25 100। তাহলে আশা করি বুঝতে পেরেছো, না ভাঙলেও হয়ে যায়। তাহলে আমরা উপরে কত লিখবো? 5। এই কোশ্চেন গুলো পরীক্ষায় খুব আসে, তোমরা সেম টু সেম কমন পেয়ে যাবে। তাহলে উপরে 5, চলো এবার নিচে লিখবো। নিচে আছে 256 256। তাহলে 256 কে কিভাবে ভাঙানো যায়? উপরে রয়েছে আবার 10, আর এখানে 15। একটু আমি নিচে এখানে দেখিয়ে দিই 256 কে আমরা কিভাবে ভাঙাবো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে 256, এখানে 10, আবার দেখো 256, তাই তো এখানে 15। আরে ভাই 256 মানে তো 4 টু দি পাওয়ার 4। এই যে এখানে 40, এই দেখো 4 10 কে 40 হয়ে গেছে। এই দেখো 4 টু দি পাওয়ার 4, এই যে 15 4 15 60, এই যে 40 আর 60 100। তাহলে আমরা বুঝতে পেরেছি বেস দুটো কিন্তু 4, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেব 4। তাহলে 5/4 তো লেখা যায় না, কারণ উপরে তো বড়, লব বড় হয় না। তাহলে আমরা উত্তরটা লিখবো 1/4। দেখো ক্লিয়ার হলো কিনা সবার? কারো যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে বলো, আমি আবার ক্লিয়ার করে দেবো। কারো যদি কোনো ডাউট থাকে, তাহলে আমি একটা কোশ্চেন ডিটেলস করে দিলাম, পরেরটা ডিটেলস বুঝিয়ে দিলাম, তারপরটা কিন্তু শর্টে উত্তর করে দিলাম। এই তিনটে কোশ্চেনের মধ্যে থেকে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, খুব সম্ভাবনা রয়েছে আসার। একটু ভালো করে করবে, কারণ ডেসিমেল বা ফ্র্যাকশন থেকে এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষায় আসে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই, সবাই একটু রেসপন্স করবে প্লিজ। পরের কোশ্চেন কি আছে, একটা সিম্পলিফিকেশন রয়েছে, একটা সরল রয়েছে। তো আমরা এই সরল অঙ্কটাকে কিভাবে করব? দেখো আমরা জানি যে বদমাশ রুল যেটা রয়েছে কি, বি ও ডি এম এ এস, অর্থাৎ বি ফর হচ্ছে ব্র্যাকেট, প্রথম ক্লাসে বলে দিয়েছি। ও ফর হচ্ছে অফ অর্থাৎ এর, তারপর ডি ফর ডিভাইডেড ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন গুণ, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ।
মানে সবার প্রথমে আমাকে এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, রাইট? তো এক কাজ করো, আমি অঙ্কটাকে একটু এখানে লিখি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে সবাই। 1 প্লাস এই যে 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 ডিভাইডেড, তাই তো? তাহলে এই যে ব্র্যাকেটের কাজ আমাকে আগে করতে হবে। তাহলে কি করব, 3 কে 3 আর এই এক যোগ করলে কত হয়, 3 আর 1 4। তাহলে আমরা কি এখানে 4/3 লিখতে পারি? আমরা এখানে 4/3 লিখতে পারি। আচ্ছা, সাগেন বলছে আপনার ম্যাথ কমন পাবোই। আচ্ছা আচ্ছা, যাক সাগেন, তোমার ব্যাপারটা নিয়ে আমরা শেষে কথা বলছি। তাহলে এরপরে আমরা কি করব একটু ভালো করে বোঝো, দেখো এখানে স্টেপ জাম্প করা যায়, এইটুকু আমরা লিখে দিতে পারি। চলো, এক্সামে এত লেখার দরকার নেই, আমি জাস্ট একটু বোঝানোর জন্য তোমাদের একটু দেখিয়ে দেই। এরপরে আমরা কি করব, আগে জানি আমরা ভাগের কাজ করতে হয়। তাহলে 1 প্লাস এই যে 2, ভাগ থাকলে কি হয়, গুণ হয়ে যায়, আর কি উল্টে যায় সংখ্যাটা, এই যে বাই 4 হয়ে যায়, তাই তো? এই যে 2 দিয়ে 2 কে কাটলে 2 হয়। তাহলে এর পরের লাইনে আমরা কি লিখবো, দেখো এটা বোঝার জন্য আমরা এটা করছি, না হলে স্টেপ জাম্প করলে হয়ে যায়। এখানে কি হবে, 2 কে 2, আচ্ছা তোমরা তো বুঝতে পারো না, আমি আবার লিখে দিই, চলো এখানে দেখে দিই। 1 প্লাস কি আছে, দেখো 3/2 আছে। তাহলে এটা একবারে ক্যালকুলেশন করি, 2 কে 2 আর 3 এ 5, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 5/2। তাহলে আবার কিসের কাজ করবে, ভাগের কাজ। তাহলে চলো আমি আবার একটু ভাগের কাজ করি, ভাগ মানে গুণ হয়ে যাবে, আর কি 2/5 হয়ে যাবে। তাহলে এবার কি হবে, দেখো এটা কিন্তু গুণ আকারে রয়েছে, তাহলে 1 প্লাস, চলো আমি আরেকটা লাইন বাই করে দেখে, এই উত্তরটা তুমি এইভাবে রাখতে পারো। দেখো 5 কে 5 আর 4 9, 9/4 না লিখে তুমি উত্তরটাকে এইভাবেও দিতে পারো, একই বিষয়। শেষ, এটা কিন্তু অ্যান্সার। যারা বুঝতে পারবে না যে এটা কিভাবে এলো, তাদের জন্য আমি দেখিয়ে দিই। তারা কি করবে, 5 কে 5 আর 4 9, তারা করবে 9/5, আবার ভাগ করবে। তো এত করার দরকার নেই ভাই, 5 কে 5 এই যে 4, তাহলে এখানে আমরা লিখবো 5/4। ঠিক আছে, বিষয়টা কিন্তু একই, তো এত কিছু করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের পরপর করতে হবে। তবে খেয়াল রাখবে, প্রথমে কিসের কাজ করবে, প্রথমে ভাগের কাজ করবে। ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, এইভাবে ব্র্যাকেটের কাজগুলো আগে করবে। দেন কি করবে, ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা, এই কোশ্চেনটাও খুব পরীক্ষা আসে। তাহলে আমরা কিভাবে করব, চলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে যে কোশ্চেনটা রয়েছে, দেখো একটা মান দেওয়া আছে, কিসের, √15 এর মান দেওয়া আছে 3.88। তাহলে ওরা বলেছে মান বের করতে হবে কার, এই যে 5/3 এর মান বের করতে হবে। এবার আমরা কি করে এর মানটা বের করব, একটা জিনিস লক্ষ্য করো, এরা যে মানটা বলে দিয়েছে, আমার বলে দেওয়ার মানে কি, এই ভ্যালুটা আমাকে বসাতেই হবে যেই করে হোক। তাহলে আমরা এই ভ্যালুটা কি করে বসাবো, আমরা একটা কাজ করতে পারি, এর সাথে আমরা এখানে একটা কাজ করে দাও, তুমি 3 গুণ করে দাও, উপর নিচে 3 গুণ করে দাও। তাহলে উপর নিচে যখন 3 গুণ করবে কি আসবে, দেখো উপর নিচে যখন আমরা 3 গুণ করলাম, এখানে আসবে 3 5 15, আর এখানে আসবে দেখো 9। এবার আমরা রুটের বাইরে বের করে দিতে পারি, রুটের বাইরে বের করলে এটা 15ই থাকবে, আর এটা 3 থাকবে। তাহলে 15 এর মান কিন্তু দেওয়া আছে কত, 3.88, আর 3 এর মান তো জানো 3। এবার তুমি এটাকে ভাগ করো, এটা আশা করি তোমরা এই ভাগটা করতে পারবে, তোমরা এই ভাগটা করে নেবে। এই ভাগটা করলে যা আসবে সেটাই হচ্ছে উত্তর। আশা করি ক্লিয়ার। আমি প্রত্যেকটা টাইপের একটা দুটো করে কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, কারো যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে বলো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। এবার আমরা করব কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখো, 3 x প্লাস হচ্ছে 8, আবার 27 2x প্লাস 1। একটা জিনিস লক্ষ্য করো, এখানে বেস রয়েছে, এখানে বেস রয়েছে, বেস দুটোকে যদি আমরা সেম করে দিতে পারি, তাহলে কিন্তু ইজিলি আমরা কোশ্চেনটাকে সলভ করে নিতে পারবো। এ বাবা, ভাগ অঙ্কটা আমাকে করে দিতে হবে, নর্মালি একটা ভাগ অঙ্ক ভাই, তুমি এই ভাগটা করতে পারবে না? 3 দিয়ে কাটলে 3 কে 3, 3 দুগুণী 6,
তারপরে কত 3 দুগুণে 28, 3 নং 27, তাহলে 1, 3 তিরিকে 9, তারপরে 10, 3 তিরিকে 9, সম্ভবত এর মাথায় 15 আসবে, বা এটাকে ফ্র্যাকশনে রেখে দাও। এই ভাগ অঙ্কটা করতে পারবে না? এটা একটু ভাগটা করে নেবে। তাহলে এখানে আমরা কি করব, এই যে দুটো পাশের বেসটাকে সেম করবো। তাহলে বাম পাশে তোমার 3 টু দি পাওয়ার x প্লাস 8 রয়েছে। এখানে আমরা কি করব, 27 কে আমরা ব্রেক করব কিভাবে, 3 টু দি পাওয়ার 3, তারপরে কি তার হবে 2x প্লাস 1। তাহলে এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু গুণ আকারে, তাই তো? তাহলে এই 3 কেটে গেল, 3 কেটে গেল, এখানে পড়ে থাকবে কি x প্লাস 8, এখানে কি পড়ে থাকবে 3 দুগুণে 6, x প্লাস হচ্ছে 1। এবার এক কাজ করো, x গুলোকে এক পাশে নিয়ে আসো, মাইনাস 6x, কারণ এইটাকে আমরা সাইড চেঞ্জ করলাম। একই রকম ভাবে প্লাস, এখানে কি আসবে, সাইড চেঞ্জ করলে এইটা আসবে, এখানে আসবে মাইনাস 5x, এখানে আসবে মাইনাস 7। এই মাইনাস মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু 7/5। সবাই বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে। ক্লিয়ার তো? চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন, আমরা দেখে উত্তর করে দেব। কিভাবে করবো একটু ভালো করে বুঝো। আমরা জানি সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, কিন্তু সেই ব্র্যাকেটের মধ্যে আবার গুণ আর ভাগ রয়েছে। তো আমরা জানি গুণ আর ভাগের মধ্যে আগে কার কাজ করতে হয়, আগে ভাগের কাজ করতে হয়। চলো আমরা আগে একটু ভাগ করে নিই। তাহলে এই দুটো দেখো ভাগ, 111 ভাগ 111 কত হবে, 1 হবে। তাহলে 1 হলো, এই টোটালটার জন্য আমরা পেলাম 1। তাহলে 111 ইন্টু 1, তাহলে টোটালটা কি দাঁড়াবে, 111ই হবে। এই টোটাল ক্যালকুলেশন করে আমার কি আসলো, 111ই আসলো। কারণ এই দুটো ভাগ করলে 1, আর 111 গুণ 1 111। ক্লিয়ার? 111। আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট করেছে। সেকেন্ড ব্র্যাকেট কি, 111 ডিভাইডেড বাই, এখানে আমরা 111 পেয়েছি। তাহলে দেখো 111 ডিভাইডেড বাই 111 কত হবে, 1 আসবে, তাই তো? তারপরে কি আছে, এখানে আবার দেখো যে 111, তাহলে 111 ডিভাইডেড বাই কত, 1, 111ই হবে। তারপরে কি আছে, 111 মাইনাস 111 ইকুয়াল টু 0। আরো যদি বুঝতে প্রবলেম হয়, এই যে আমি যে কথাগুলো বললাম আরেকবার শুনে নেবে, খুব ক্লিয়ার হবে। কারণ আমি লিখলাম না, কারণ দেখো অত লেখার সময় পাবে না। সহজ অঙ্ক, কেন তুমি অতবার লিখবে? লেখার কোনো বিষয়ই কিন্তু নেই, শুধু একটু বুঝতে হবে। আশা করি সবার ক্লিয়ার। পরের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি কিন্তু দেখে উত্তর বলতে পারি, কিন্তু তোমার বোঝার জন্য আমি বলি। দেখো এই ধরনের কোশ্চেন খুব পরীক্ষায় আসে, শুধু একটু ভালো করে বুঝতে হবে। আমরা ধরো a ইকুয়াল টু যদি কিনা 1/b হয়, তাহলে আমি বলতে পারি b ইকুয়াল টু কিন্তু 1/a, এটা আমরা বলতে পারি, তাই তো? এটা বলা যায়। তুমি cos মাল্টিপ্লাই করো, কোনায় কোণে গুণ করো, দেখবে সেম, হ্যাঁ এটা আসবে। এবার বিষয় হচ্ছে এটা কেন লিখলাম, এখানে একটা জিনিস লক্ষ্য করো, ভ্যালু বলে দিয়েছে 3.718 ইকুয়াল টু যদি কি বলে দিয়েছে যে 0.2689 হয়, তাহলে ওরা তোমার কাছে জানতে চেয়েছে যে বলো 1/0.0003718 ইকুয়াল টু কত। তাহলে কত এটা তোমরা বলবো, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে যেটা ভ্যালু বলে দিয়েছে, যে নরমালি আমি যদি এটাকে a ধরি, দেখো সেম না, a আছে 1/b, এই যে মনে করো এটা 1/b, আর এখানে দেখো 1/b বলে দিয়েছে, যে এটাকে 1 করে দিয়েছে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, নরমালি a হবে, নরমালি a হবে, তাই তো? তাহলে আমরা এখানে অ্যান্সারটা এইভাবে সংখ্যাটাকে আমরা লিখতে পারি যে, ও এই সংখ্যাটাই তো আমরা লিখে দেবো 2689। কিন্তু এটা তখন লেখা যায় ভাই কখন, এখানে দেখো দশমিকের পরে 3টে মাত্র সংখ্যা আছে। দশমিকের পরে 3টে যদি সংখ্যা থাকে, তাহলেই আমরা এই সংখ্যাটা লিখতে পারি, অর্থাৎ যেটা আমি অলরেডি লিখলাম। তাহলে এটা কার জন্য, দশমিকের পরে 3টে, এই যে দশমিকের পরে 3টে সংখ্যার জন্য আমরা এইটুকু লিখতে পারি। এই অবধি ঠিক আছে?
হয়েছে, কারণ এখানে এই তিনটে সংখ্যা যদি থাকতো তাহলে কিন্তু এটাই উত্তর হতো। কিন্তু বিষয় হচ্ছে এখানে তো আরো এই যে চারটে সংখ্যা এক্সট্রা, এই যে চারটে সংখ্যা, কারণ দশমিক তো তুলতে হয়, তোমরা তো জানো দশমিক তো এখানে কত ঘর পর রয়েছে তাই না, যে 7 ঘর, এখানে ছিল 4 ঘর, তাহলে এখানে চারটে ঘর এক্সট্রা, তাহলে এই তিনটে তিনটে তো সেম, তার জন্য আমরা যা ছিল এটা লিখে দিলাম, কিন্তু এই চারটে দশমিক তো তুলতে হবে, তাহলে দশমিক চারটে সংখ্যার জন্য কি করতে হয়, একটা এক চারটে শূন্য দ্বারা গুণ করতে হয়, একটা এক চারটে শূন্য দ্বারা গুণ করতে হয়, তাহলে এটা গুণ করলে সংখ্যাটা কি এসে যাবে, 2,3,8,9 এসে যাবে, শেষ। দেখো বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ এখানে যতগুলো দশমিক দেওয়া ঘর দেওয়া থাকবে তার জন্য এই সংখ্যাটাই বসে যাবে, তাহলে এখানে দেখলাম তার থেকে চারটে সংখ্যা বেশি, তাই তুমি চারটে সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আগের পরে সমস্ত ক্লাস অ্যাপে দেখা যায় ভাই, দেখা যাবে না এটা কি, অ্যাপে তো সমস্ত ক্লাস দেখা যায়। আচ্ছা তাহলে সবার এটা ক্লিয়ার তো, আমরা পরের কোশ্চেনে যাই। পরের যে কোশ্চেন গুলো এই দুটো আছে, এই দুটো কোশ্চেনও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, তবে কিভাবে দেখে উত্তর করতে হয় আমি সেটা বুঝিয়ে দেবো, আমি লিখবো না, তবে একটু ভালো করে বুঝতে হবে, নাহলে তোমরা ধরতে পারবে না। দরকার হয়ে পরে আবার দুবার করে শুনে নেবে, দুবারের জায়গায় তিনবার করে শুনে নেবে, কিন্তু তুমি শিওর বুঝতে পারবে না। দেখো আমি লিখবো না, বিষয়টা বোঝো। আমরা এই দেখো √10 প্লাস √25 সব টোটালটার মাথায় কিন্তু রুট, আমরা ডান দিক থেকে করতে করতে আস্তে আস্তে বাম দিকে যাব, তাহলে এখানে √225 আছে, আমরা জানি √225 ইকুয়াল টু হচ্ছে 15, অর্থাৎ এই যে টোটাল √225 কিন্তু এখন আউট হয়ে গেল, তাহলে 154 প্লাস হচ্ছে 15, তাহলে 154 আর 15 যোগ করলে কত হয়, 169, অর্থাৎ এই টোটালটা কিন্তু এখন 169 কিন্তু রুটের মধ্যে, এই যে এই টোটালটা কিন্তু এখন রুটের মধ্যে, 154 আর 15 কত, 169, তাহলে 169 রুটের মধ্যে যদি থাকে, রুটের বাইরে আসলে কত হবে, 13 হবে, 13 13 169, তাহলে এই যে রুটের বাইরে কিন্তু আবার সম্পূর্ণটা এই রুটের মধ্যে আছে, তাহলে 108 প্লাস এই যে 13, তাহলে 108 আর 13 কত হলো, 121, এই যে রুটের মধ্যে 121, রুটের বাইরে বেরিয়ে আসলে হয়ে যাবে সেটা 11, তাহলে এই যে টোটালটা আবার রুটের মধ্যে আছে, দেখো 25 আর 11 হচ্ছে 36, রুটের বাইরে বেরোলে হয়ে যাবে সেটা 6, আবার দেখো এই টোটালটা হচ্ছে রুটের মধ্যে, 10 আর 6 হচ্ছে 16, রুটের বাইরে যদি টোটালটা চলে আসে আসবে কত, 4, ক্লিয়ার? এবার দেখো নিচে রয়েছে 8 এর কিউব রুট, করলে আমরা জানি 2 হয় তাই না, তাহলে 2 দিয়ে 4 কে কাটলে 2 হচ্ছে উত্তর, শেষ। আমি যা বললাম আমি আর রিপিট করছি না, তোমরা পরে আরেকবার দেখে নেবে, আশা করি কারো কোনো ডাউট থাকবে না। আমরা কি করলাম, ডান দিক থেকে একটা একটা করে কাজ কমপ্লিট করলাম এবং তার আগের সংখ্যার সাথে যোগ করলাম, কেন যোগ করলাম, যেহেতু টোটালটার উপরে যোগ রুট ওভারটা রয়েছে, টোটালটার উপরে রুট ওভারটা রয়েছে। দেখো বুঝতে পেরেছো কিনা? কারো যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাকে বলতে পারো, দেন আমি আরেকবার বলে দেবো, নাহলে আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। এরপরে আমরা যে কোশ্চেনটা দেখাবো, খুব সুন্দর একটা কোশ্চেন, পরীক্ষায় প্রায় আসে, তবে একটু কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেন যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু সলভ করা যাবে না। সবার ক্লিয়ার গুলো কিনা একটু রেসপন্স করবে। দেখো এই ধরনের কোশ্চেন গুলো তোমরা দেখে উত্তর বলতে পারবে, কিভাবে তোমরা দেখে উত্তর বলবে একটু দেখে নাও। এখানে যে সংখ্যাগুলি রয়েছে, এখানে যে সংখ্যাগুলি রয়েছে দেখো, একটা হচ্ছে 0, এই যে 0.05, আর নিচে রয়েছে 0.005, এখানে রয়েছে দেখো 0.41, এখানে রয়েছে 0.041, এখানে রয়েছে 0.03, এখানে রয়েছে 0.003, তাহলে উপর আর নিচের মধ্যে ডিফারেন্স কি, একটা পয়েন্ট আগে আর পরে রয়েছে,
একটা পয়েন্ট আগে আর পরে রয়েছে। তাহলে এক কাজ করো, আমি এই অঙ্কটাকে দুভাবে দেখাবো এবং দেখে উত্তর বলা শেখাবো। আমি ধরে নিলাম 0.05 ইকুয়াল টু ধরে নিলাম a, তাহলে এর স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এর স্কোয়ার, এবং আমি এটাকে আমি b ধরে নিলাম, এটাকে c ধরে নিলাম, তাহলে উপরে বিষয়টা কি আসছে, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, আমরা উপরেরটা লিখে দিলাম। ক্লিয়ার? আমি দেখি উত্তর বলা শেখাবো। এখানে কি আছে যে 0.5 কে a স্কোয়ার ধরলাম, চলো পরের গুলো লিখে দিই। 0.41 একে আমরা b স্কোয়ার ধরে নিলাম। তারপরে কি আছে, এটা মনে মনে এগুলো লেখার দরকার পড়বে না পরীক্ষার সময় তোমার। 0.73 স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার আমরা লিখে দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, নিচে যেটা আছে ভাই, যে 0.005 রয়েছে, রাইট? এটা ইকুয়াল টু কি হবে, এখানে 0.0 তো ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু, দেখো এটাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইডেড করে দেই, 10 দিয়ে যদি আমরা একে ডিভাইডেড করে দিই, তাহলে কি আসবে, 10 দিয়ে ডিভাইডেড করলে আমরা যে সংখ্যাটা পাবো তখন হয়ে যাবে 0.05 বাই হচ্ছে 10। দেখো বুঝতে পেরেছো কিনা, আমরা 10 দিয়ে ডিভাইডেড করে দিচ্ছি, তাহলে 10 দিয়ে যখন ডিভাইডেড করলাম, তাহলে এবার তো উপরের সংখ্যাটা সেম, কারণ এখানে আমরা এটাকে a ধরেছি, তাহলে এখানে তুমি এটা কি বলতে পারো, একটু ভালো করে দেখে নাও, যে a স্কোয়ার বাই 10 প্লাস b স্কোয়ার বাই 10 প্লাস c বলতে পারো, একটু ভালো করে দেখে নাও, যে a স্কোয়ার বাই 10 প্লাস b স্কোয়ার বাই 10 প্লাস c স্কোয়ার বাই 10। আমরা যদি এটাকে লিখতে পারি, দেন আমরা কি করব, এর লসাগুটা 10 হলো, দেন পরে আরেকটা লাইন আমরা করছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এত কিছু দরকার হবে না, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইনটু এই যে 10 এর এই যে, সরি এটা টোটালটাই তো স্কোয়ার, রাইট? এই যে টোটালটা স্কোয়ার, তাহলে এই যে 10 এর স্কোয়ার অর্থাৎ এটা 100, এটা কেটে গেল, এই যে 100 হলো উত্তর। এই হলো একটা মেথড। কিন্তু এবার আমি যে মেথডটা বলবো, এটা জাস্ট কনসেপচুয়াল একটা জিনিস, আমি নরমালি তোমাদের বলে দেব যে কিভাবে করবে। এবার দেখো, যেরকম আমি ডিটেলসে একটু দেখালাম যে কিভাবে এ ধরে বা বিভিন্ন সংখ্যা ধরে আমরা করলাম, এবার দেখাবো যে কোনো কিছু না ধরে কিভাবে করতে হয়, কোনো কিছু না ধরে কিভাবে করতে হয়। আশা করি এবার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটু ভালো করে শুধু বুঝতে হবে আমরা কিভাবে করছি। একটা সংখ্যা আমি একটু লিখি, দেখো এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু সেম, শুধুমাত্র একটা দশমিকের একটু প্রবলেম। এই যে আমি একটা ঘরে লিখবো, আমি শুধু একটা ঘরে লিখবো, এই বাই কি আছে 0.005, এই যে। এবার দেখো কনসেপ্ট এইভাবে প্রত্যেকটাই সেম কিন্তু, তাহলে আর আমি লিখছি না। আমি যেটা মেন বোঝাতে চাইছি তোমাকে এখানে, সেটা কি, দেখো এখানে যে সংখ্যাটা রয়েছে, এখানে দশমিকের পরে তিনটে ঘর, এখানে দশমিকের পরে তিনটে ঘর, তাহলে আমার মনে কি হয় না, আমি এখানে যদি জোর জবরদস্তি একটা জিরো এইভাবে দিয়ে দিতে পারতাম, এখানে তো দশমিক, একটা জিরো দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু উপর নিচে সেম হয়ে যায়, তাই না? একটা জিরো যদি দিয়ে দিতে পারি, তাহলে এটাই হচ্ছে তোমার বোঝা, যে এই দুটোকে ইকুয়াল করার জন্য কি করতে হবে। তখন তুমি বলবে যে স্যার এখানে যদি একটা জিরো দেওয়া যায়, তো একটা জিরো তো আর এমনিতে এমনিতে দেওয়া যায় না, একটা জিরো কিভাবে, মিনিমাম জিরো, দেখো শুধু জিরো কিন্তু কোনো ভ্যালু নেই, মিনিমাম 10 হিসাবে বসাতে হয়। যদি দুটো করে জিরো দিতে হয়, তাহলে কি সেটা 100 হিসাবে বসে। তো এখানে আমরা দেখলাম একটা জিরো, অর্থাৎ একটা জিরো বলতে 10 যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু দুটো ইকুয়াল, তাহলে এই যে 10 বসিয়ে দিলাম, তাহলে এই সংখ্যা দুটো ইকুয়াল মানে কেটে গেল, শেষ, সব কেটে গেল, তাই না? তাহলে এই যে 10 তার স্কোয়ার, এখানেই তো দিলাম 10, এই যে ভাই 10 এর স্কোয়ার মানে কত, 100, শেষ। এইভাবেও করতে পারো, তাহলে কোনো কিছু আর তোমার ভাবার দরকার নেই। ক্লিয়ার কি বললাম? প্রত্যেকটা তো সেম, প্রত্যেকটাই কেটে যাবে। বলো, কারো যদি কিছু ডাউট থাকে, কারো যদি কিছু ডাউট থাকে বলো। এই কোশ্চেনটাকে আমি আর একটু অন্যরকম করে করে দিচ্ছি একটা কোশ্চেন, তোমাদের ডাউট থাকলে বলো, আমি নাহলে আবার বুঝিয়ে দেবো। এবারের কোশ্চেনটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ধরো এই টোটালটার উপরে যদি রুট থাকে, তাহলে তুমি কিভাবে সলভ করবে।
আমি এবার টোটাল কোশ্চেনটার উপরে রুট দিয়ে দেব। ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা কি করব, এই যে টোটাল এই যে রুট, একই রকম ভাবে আমি দেখো সবই তো সেম। তাহলে আমরা এক কাজ করি, 0.05 তার মাথায় পৌনপুনি সরি স্কোয়ার রয়েছে, আর এখানে কি 0.005 তার হোল স্কোয়ার রয়েছে। এখানেও ভালো করে বুঝে, বাকিগুলো লিখলাম না, সবগুলি তো সেম, একই কনসেপ্ট, সব কেটে যাবে। আবার বলে দিচ্ছি, দেখো এখানে দেখো দশমিকের পরে তিনটে ঘর আছে, এখানে দশমিকের পরে দুটো ঘর আছে। আমার মনে হচ্ছে আমি যদি এখানে একটা শূন্য দিয়ে দিতে পারতাম, কোথায়, এখানে যদি একটা শূন্য দিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু উপর নিচে ঘরটা ইকুয়াল হচ্ছে, অর্থাৎ কেটে দিত। তো যাই হোক, এখানে একটা জিরো তো আর এমনি এমনি হয় না, একটা জিরো দিতে গেলে মিনিমাম একটা 10 বসাতে হয়। তাহলে এবার কেটে গেল, এই যে 10 যে বসালাম, এই 10-এর স্কোয়ার করলে কত হয়, এই যে 10-এর স্কোয়ার করলে 100। তাহলে তার আবার দেখো টোটালটা রুটের মধ্যে আছে, তাহলে কি হবে, 10 হবে উত্তর, কারণ 100 রুট ওভার, বা এই যে রুট ওভার 100 রুটের বাইরে আসলে 10 হয়। আর যদি এই রুটটা না থাকতো তাহলে উত্তরটা কি হয়ে যেত, তখন উত্তরটা হয়ে যেত 100। তাহলে খেয়াল রাখবে, যদি রুট ওভার দেওয়া থাকে তাহলে উত্তর হয় রুট ওভার দেওয়া থাকলে 100, সরি 10, আর রুট ওভার না দেওয়া থাকলে 100 উত্তর। ক্লিয়ার হলো? কারো ডাউট থাকলে বলো, আমি আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, আমরা যে তোমাদেরকে আমরা যে ডিজিট সামটা করেছিলাম, ডিজিট সাম কিন্তু কখনো অ্যাপ্রক্সিমেট ভ্যালুর ক্ষেত্রে ইউজ করবে না। ডিজিট সাম কখনো অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করার ক্ষেত্রে ইউজ করবে না, বাকি সমস্ত জায়গায় করবে। এবারের কোশ্চেনটা আমরা সলভ করছি। আমরা এখানে এই যে 10.3 ইকুয়াল টু এ ধরলে আমরা অঙ্কটা ইজিলি সলভ করে নিতে পারবো। কিভাবে, তাহলে 10.a অর্থাৎ এ, 10.a অর্থাৎ এ, 10.a অর্থাৎ এ, তাহলে তিনবার এ রয়েছে, আমরা বলতে পারি এ কিউব প্লাস এই যে 1, তাই এই যে লিখে দিলাম 1। কেমন, পরেরটা কি আছে, এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখে দিলাম এ স্কোয়ার। তারপরে কি আছে, শুধু এ অর্থাৎ মাইনাস এই যে এ, তারপরে কি আছে, যে প্লাস 1 অর্থাৎ এই যে প্লাস 1। এবার দেখো এটা একটা সূত্র পড়ে গেছে, কিসের সূত্র একটু দেখে নাও, এ প্লাস বি, তারপরে কি হয়, এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ, সরি ওটা বি, আর এটা কি এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ বি। তাহলে এই পোর্শন কেটে যাচ্ছে, কি পড়ে যাচ্ছে, এ প্লাস 1। আমরা এর মান কত ধরেছি, এই যে 10.3 ধরেছি। তাহলে এর মান যদি 10.3 হয়, তাহলে টোটাল অ্যান্সারটা কত এসে যাবে, 11.3 হলো অ্যান্সার। শেষ। বুঝতে পেরেছো সবাই? এবার দেখো আমরা এই যে কোশ্চেন নাম্বার আচ্ছা 8 আগে একটু দেখিয়ে দিই। একটা কোশ্চেনে যদি বারবার এরকম ডিভাইডেড থাকে তাহলে কি করতে হয়, যখন দেখবে একটা কোশ্চেনের মধ্যে বারবার ডিভাইডেড রয়েছে, তাহলে প্রথম ডিভাইডেডের কাজ আগে করতে হবে, তারপরে দ্বিতীয় ডিভাইডেডের কাজ করতে হবে। তাহলে কিভাবে করব আমরা একটু দেখে নেই, এই ভাগগুলো কিভাবে করব। একটা, দুটো, তিনটে, চারটে, আর এই যে ভাগ রয়েছে, এই ভাগটা তখন গুণ আকারে হয়ে যাবে। গুণ হলে কি হবে, এটা উল্টে যায়, অর্থাৎ তখন এটা হয়ে যাবে 1/888। আবার দ্বিতীয় যে ভাগ রয়েছে, এটা গুণ হয়ে যাবে কত, 1/8। এবার তোমরা যেটা অনেকেই ভুল করো, তোমরা দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে। তোমরা অনেকেই কি করো, এই 1 2 3টে 8, 1 2 3টে 8, আর এই 8 কেটে দাও, কেটে উত্তর করো 1। না, এটা কিন্তু তাহলে ভুল প্রসেস, কারণ এই 3টে 8 দিয়ে কখনো কাটাকাটি করা যায় না। তাহলে কিভাবে কাটবে একটু ভালো করে দেখে নাও, কখনো কিন্তু এইভাবে কেটে দেবে না। কাটবে কি করে, প্রথমে এই 8 দিয়ে একে কাটো, 8 দিয়ে যদি আমরা একে কাটি কি পাবো, 1 1 1 1 পাবো। এবার দেখো কি হয়ে গেল, তাহলে উপরে পেলাম 1 1, চারটে 1, আর নিচে পেলাম কত, 8 8 8। এবার যদি তুমি একে ভাগ করো কত আসবে,
তুমি এইভাবে এবার ভাগ করে দেখো, এটা তোমার বোঝার জন্য আমি এইভাবে লিখলাম। মিনিমাম একবার হলে 8 8 8, তাই তো? তুমি নর্মালি এটাকে ভাগ করো, অ্যাপ্রক্সিমেট চেয়েছে, অর্থাৎ এটা দেখবে ভাগ হয়তো চলতে থাকবে কিন্তু অ্যাপ্রক্সিমেট। তুমি 4টে 1কে যদি 88 দিয়ে ভাগ 888 দিয়ে ভাগ করো, কত আসবে? 1.25। এইভাবে চলবে, দেখবে এইভাবে চলছে, ঠিক আছে? তো আমরা অ্যাপ্রক্সিমেট যখন বলেছি একটা ধরে নেব যে 1.26, এই হবে এর অ্যান্সার। যখন দেখবে এইভাবে ভাগ চলতে থাকবে, তুমি যখন এই ভাগটা করবে ভাগটা মিলবে না, কেমন এইভাবে চলতেই থাকবে, এভাবে চলতে থাকবে। তো আমরা দশমিকের পরে 2 ঘর নিয়ে অ্যাপ্রক্সিমেট একটা সংখ্যা ধরে নিলাম, তাহলে এই হলো এর অ্যাপ্রক্সিমেট। তাহলে এই যে এই কোশ্চেনটার মেন বিষয়বস্তু হচ্ছে ভাগটা কিভাবে করতে হয়। প্রথম ভাগের কাজ করবে, আর ভাগ থাকলে আমরা জানি গুণ হয়ে যায় এবং সংখ্যাটা উল্টে যায়। তো আমরা সেটাই করলাম এখানে। সবাই বুঝতে পেরেছো? তো এখানে যে একটা কোশ্চেন রয়েছে, এই একটা কোশ্চেন আমি তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রাখলাম। তোমরা এই কোশ্চেনটাকে ডিজিট সামও করতে পারো, তবে ডিজিট সাম করতে গেলে অপশনের দরকার আছে, আমি ওখানে অপশন রাখিনি। তোমরা নর্মালি এটাকে একটু চেষ্টা করো, আমি দেখব তোমাদের মধ্যে থেকে কতজন এটা করতে পারো। তো যাই হোক, আমরা প্রায় 12টা ক্লাস করলাম এক নাম্বার সিস্টেমের উপর। তো আশা করি নাম্বার সিস্টেম টোটালটা আমাদের কভার হয়ে গেছে। তো এখানে কারো কোনো ডাউট হয়তো নেই। তো যাই হোক, এবার আমরা মক টেস্টটা নেব। তো আমি মক টেস্টটা কিভাবে নেব, কখন নেব, সমস্ত কিছু তোমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেব। তোমরা টেলিগ্রাম গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবে। আর কেমন, এবার যেটা কিছু জিনিস দেখানো রয়েছে, আমি কিছু জিনিস একটু দেখিয়ে দিতে চাই, যে কিছু গুণ, যোগ বিয়োগ গুণ ভাগ একটু দেখাবো। যেমন আমরা 9 দ্বারা গুণ করাটা তোমাদের শিখিয়েছিলাম। এবার দেখো, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 2 3 4, একে যদি বলা হয় 99 দ্বারা গুণ করতে হবে বা 999, কিভাবে করবে নিয়মটা শিখে নাও। যেই সংখ্যাকে গুণ করতে বলা হয়েছে সেই সংখ্যাটি লিখো। কত লিখবে? এই যে লিখলাম। যতগুলো 9 দ্বারা গুণ করতে বলা হয়েছে ততগুলো শূন্য লিখে দাও। মাইনাস যেই সংখ্যা দ্বারা গুণ করতে বলা হয়েছে সেই সংখ্যাটাকে মাইনাস করে দাও, তাহলে উত্তর চলে আসবে। কি বললাম? যেই সংখ্যাকে গুণ করতে বলা হয়েছে লেখো, যতগুলো 9 দ্বারা ততগুলো 0 বসিয়ে দাও, যেই সংখ্যাকে গুণ করতে বলেছে সেটা মাইনাস করে দাও। ঠিক আছে, আমি মকের জন্য টাইম দেবো, টেনশন করো না। আরো কিছু জিনিস বলে দেই। যেমন আমি বললাম যে 25 এর স্কোয়ার করলে কি হবে, 35 এর স্কোয়ার করলে কি হবে, 45 এর স্কোয়ার করলে কি হবে, 55 এর স্কোয়ার করলে কি হবে, অর্থাৎ এর একটা সিস্টেম আছে। দেখো আমি যে সংখ্যাগুলি লিখলাম প্রত্যেকটা সংখ্যার শেষে কিন্তু 5 রয়েছে, অর্থাৎ কোন সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলেই তোমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই সব ছোটখাটো জিনিসগুলো একটু বলে দিতে চাই। যেমন এখানে 5 রয়েছে, কোন সংখ্যার শেষে 5 থাকা মানে 5 5 25 হয়। বাম পাশে যে সংখ্যাটি থাকবে কত আছে? 2। যে সংখ্যাই থাক তাকে তার পরের সংখ্যা দ্বারা গুণ করবে, তাহলে 3 গুণ করবে, 3 দুগুণী 6। এখানে কি আসবে? 5 5 25, 3 আছে, 3 এর পরের সংখ্যা কত? 4, 3 4 12। এখানে কত আছে? 5, এই যে 5 5 25, 4 আছে, 4 এর পরের সংখ্যা 5, 4 5 20। এখানে কত আছে? 5 25, 5 আছে, 5 এর পরের সংখ্যা কত? 6, 5 6 30। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আরো কিছু জিনিস দেখিয়ে দিই। যেমন 1 2 3 4, এই যে 4টে 1 এর স্কোয়ার করলে কি হবে? আচ্ছা, দুটো 1 এর স্কোয়ার করলে কি হবে? 3টে 1 এর স্কোয়ার করলে কি হবে? টোটালটা 1 দিয়ে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5, এই যে 5টা 1 এর স্কোয়ার করলে কি হবে? তাহলে আগে একটা দিয়ে একটু দেখে শিখে নাও ভালো করে। তো কখনো কখনো থাকে পরীক্ষায়, সবার প্রথমে আমার যেটা করণীয়, আমি দেখবো এখানে কতগুলো 1 রয়েছে। এখানে 4টে 1 রয়েছে, তাহলে লিখে দাও এই যে 4। এখানে দেখো শেষ, এটা সরি আমি বলে দিচ্ছি কিভাবে করবে। 4 আমরা লিখলাম, এবার আমার কাজ হচ্ছে ঠিক তার আগের সংখ্যাগুলো লিখে দাও এবং এই দুদিক থেকে আগের সংখ্যাগুলো লিখে দেবে। তাহলে 1 2 3, এই দেখো 4 হয়ে গেল। আবার এদিক থেকেও 1 2 3। ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখো এটা কি করবে, এই যে 121, সর্বোচ্চ কত সংখ্যা রয়েছে? 2টি সংখ্যা, তাই লিখে দাও 2। তাহলে এর আগের দিক থেকে লিখে দাও, দু পাশ থেকেই দেখো যে 1 2 1 2। বোঝা গেল? আবার দেখো এই যে 3টে সংখ্যা রয়েছে, তাহলে কি লিখবো? আগে লিখবো 3, তাহলে তার আগের সংখ্যাগুলো কত? 1, এই যে 1 2। আর এখানেও লিখবো 2 1। দেখো বুঝতে পেরেছো কিনা? দুই দিক থেকে সেম লিখবো।
এখানে 5টা সংখ্যা রয়েছে, তুমি এইভাবে করো 1 2 3 4 5 আবার 4 3 2 1, একই বিষয়, তুমি যেভাবেই করো তার দুদিক থেকে সেম আসবে। তাহলে এটা হচ্ছে কি, যদি কিনা 1 এর স্কোয়ার দিয়ে থাকে। এবার বিষয় হচ্ছে যদি 9 এর থাকে, তাহলে দেখো 9 এর কি হবে, 99 কি হবে, 999 কি হবে, সিস্টেম একই, সিস্টেম একই। এবার দেখো সিস্টেমটা কি বলেছে, দেখো 9 এর যখন স্কোয়ার করবে তুমি জানো 9 নং 81 হয়, তাহলে 81 কিন্তু হতেই হবে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিভাবে আসবে, 9 এর বা 99 এর স্কোয়ার করলে আমরা জানি, এটা একটু আমি মনে রাখছি যে 9801, এইটা আমি একটু মনে রাখবো, আর মনে রাখার দরকার নেই। কিভাবে এবার করব একটু দেখে নাও। এবার এই যে 9 এর বর্গতে কিন্তু 81 থাকবেই, দেখো 81 রয়েছে, যে 81, আর বাকি কি আছে, বাকি এই সংখ্যাগুলো এক্সট্রা আসলো। তাহলে এবার বিষয়টা ভালো করে বোঝো, এখানে দুইটি 9 রয়েছে, তার জন্য আগে আমাকে 81 লিখে দিতে হবে, যতগুলো 9 থাকবে তার থেকে একটা কম 0 একটা কম 9 লিখতে হবে, অর্থাৎ এটা চেঞ্জ হবে, এই যে চেঞ্জ, আর এটা ফিক্স, মানে এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে নিয়ম অনুযায়ী কি বলা হলো, এখানে 999 তার বর্গ, তাহলে আগে তোমাকে 81 লিখে দাও, কারণ 81 তো থাকবেই। এরপরে কি করবে, যতগুলো 9 থাকবে তার থেকে একটা কম 0, অর্থাৎ দুটো 0, কারণ 3টে 9 আছে, আর তার থেকে একটা কম 9, অর্থাৎ দুটো 9 হবে, শেষ। তাহলে এখানে কি হবে, 4টে 9 আছে, তাহলে আগে তোমাকে 81 লিখে দিতে হবে, কারণ 81 তো হবেই, তুমি জানো 9 এর স্কোয়ারে 81 থাকে। তারপরে কি হবে, 4টে 9 আছে, তাহলে তুমি এখানে 3টে 0 বসিয়ে দাও, এখানে 3টে 9 বসিয়ে দাও, শেষ। তাহলে এটা গেল 9 এর ক্ষেত্রে। এবার আমরা আসি 3 এর ক্ষেত্রে। দেখো 3 এর স্কোয়ার করলে কি হবে, 33 করলে কি হবে, আচ্ছা 333 করলে কি হবে, আচ্ছা 1 2 3 4, 3333 করলে কি হবে, যাই হোক। এবার দেখে নাও 3 এর স্কোয়ার করলে আমরা জানি 3 এর স্কোয়ার করলে 09 হয়, 09 হয়। একটা জিনিস লক্ষ্য করো, 99 এর স্কোয়ার করেছিলাম 9801 হয়েছিল, রাইট, এটা মনে রাখতে হবে। 99 এর স্কোয়ারটা অল টাইম মনে রাখার চেষ্টা করবে। 99 এর ঠিক উল্টোই হচ্ছে 33 এরটা, 33 এর স্কোয়ার কি হবে, এটার ডান দিক থেকে লিখে দাও 1089, এই যে 1089। একটা জিনিস এবার লক্ষ্য করো, এখানে আমরা একটু আগেই বলেছিলাম যে 3 এর স্কোয়ার করলে 09 কিন্তু থাকবেই, এই দেখো 0 আর এই যে 9, এটা কিন্তু থাকবেই, এটা ফিক্স। আর এই যে 1 আর 8 এটা কি চেঞ্জ, লিখে দিলাম চেঞ্জ। তাহলে এখানে দেখো যতগুলো 3 থাকবে তার থেকে একটা কম 8, তার থেকে একটা কম 1 লিখতে হয়। তাহলে সেই লজিক অনুযায়ী 333 এর করলে কি হবে, এখানে লিখি, সরি, এটা 333 এর যদি করি আমাকে 09 তো লিখতেই হবে, কারণ 333 মানে 3 এর স্কোয়ারে তো 09, তার থেকে এখানে 3টে সংখ্যা আছে, তার থেকে একটা কম, অর্থাৎ দুটি, তাহলে দুটি 8 লিখতে হবে আর দুটি 1 লিখতে হবে, কমপ্লিট। এখানে 4টে 3 আছে, তাহলে কি করব, আমাকে 09 তো লিখতেই হবে, কারণ 3 এর স্কোয়ারে 9 থাকে, তাহলে 9 যখন লিখে দিলাম, বাকি 4টে সংখ্যা আছে তার থেকে একটা কম 8 লিখতে হবে, আর একটা কম 1 লিখতে হবে, বোঝা গেল। তাহলে 3 গেল, 1 গেল, 9 গেল। এবার অনেকে দেখাচ্ছি 2, ধরো 222 এর দিল, আচ্ছা 1 2 3 4 এটা দিল, কি করবে, কিছুই না, আগের যে লজিক গুলো আমরা শিখেছি সেটাকে একটু কাজে লাগাতে হবে, একটু মডিফাই করতে হবে। এখান থেকে তুমি 2 এর স্কোয়ার কমন নাও, এখান থেকে 2 এর স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে কি পড়ে থাকবে, 111 তার স্কোয়ার পড়ে থাকবে, কেমন। তাহলে 2 এর স্কোয়ার করলে কত হয়, 4 হয়, আর এটার তো তোমরা স্কোয়ার জানো যে 3টে 1 এর স্কোয়ার করলে কি হয়, 3 লিখতে হয়, 1 লিখতে হয়, 2 লিখতে হয়, 2 1, এবার করে দাও, কারণ আর বেশি মনে রাখার দরকার নেই, কত আর মনে রাখবে। এবার নরমালি গুণ করে দাও, কত হবে,
4 অঙ্কে 4, 4 দুগুনি 8, 3 4 12, 2, 4 12 48 আর একে হচ্ছে 49। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা দেখলাম ট্রিপল টু ইন্টু ট্রিপল টু যদি আমরা করি 49 284 হয়। তাহলে একই রকম ভাবে এখানেও তোমরা করতে পারো। কি হবে? যেই সংখ্যাটা থাকবে ঠিক তার স্কোয়ার। তাহলে 2 আছে, 2 এর স্কোয়ার কত হবে? 4 ইন্টু কতগুলো সংখ্যা আছে? 4টি সংখ্যা। তাহলে লিখে দাও এই যে 4 3 2 1 3 2 1। এবার এটা গুণ করে দাও। 4 অঙ্কে 4, 4 দুগুনি 8, 3 4 12, 2, 4 4 16 আর একে 17 7, হাতে আছে 1, 3 4 12 আর একে 13, 3 হাতে 1, 4 12 48 আর একে 49। এই আমরা আর এখানে নিয়মটা বললাম না, এইভাবে আমরা করতে পারতাম। দেখো সেম আসছে না? এই দেখো 49, এই দেখো 49, এখানে তারপরে দেখো 284 আর 284 কিন্তু ফিক্স। তো যাই হোক, এবার মেন বিষয় হচ্ছে আমরা এই যে এত কিছুতে দেখালাম, কি দরকার আছে এইভাবে করার? তুমি তো ডিজিট সাম করবে, তুমি তো ডিজিট সাম করে দেবে, রাইট? সব থেকে বেস্ট মেথড হচ্ছে আমাদের ডিজিট সাম। আমরা ডিজিট সাম দিয়ে অঙ্কগুলো করব। তো যাই হোক, মোটামুটি নাম্বার সিস্টেম আমি কভার করে দিয়েছি। এবার আমি তোমাদেরকে RF আগারওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক যে বইটি আছে সেই বইয়ের বেশ কিছু সলিউশন তোমাদের ভিডিও আকারে আমি দিয়ে দেবো, আলাদা করে আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেগুলো একটু দেখে নেবে, তাহলে তোমাদের আরো অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে আমরা নাম্বার সিস্টেম যতটা করিয়েছি সবাই একটু ভালো করে নাও। সবার কাছে আশা করি মেটেরিয়ালটা রয়েছে। টোটাল মেটেরিয়ালটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। পরের ক্লাসে আমরা রিজনিংটা শুরু করব।